সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরা করোনা পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছি, যার ফলশ্রুতিতে আজকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং এই করোনা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ সংশ্লিষ্ট শিক্ষকগণ যেন অনলাইনে নিয়ে থাকেন। ওই প্রজ্ঞাপনের আলোকেই আজকে আমি ডিগ্রি থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট কনসেপ্ট ও এর পারপাস নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসে মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে এবং আমি যে কথাগুলো বলবো এগুলো ভালো করে অনুধাবন করে তোমরা বাড়িতে অন্যান্য অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা এতে উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2012 সালে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি থার্ড ইয়ারে। অধ্যায়টি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, কস্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট টার্মস অ্যান্ড পারপাস। প্রশ্নে বলা আছে, দ্য কস্ট রেকর্ডস অফ রূপালী কোম্পানি লিমিটেড শো ফর দ্য ইয়ার 2011, অর্থাৎ 2011 সালের রূপালী কোম্পানি লিমিটেডের কিছু ব্যয় সংক্রান্ত তথ্য দেওয়া আছে। তথ্যগুলো হচ্ছে র মেটেরিয়াল ইউজড, অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে, ডাইরেক্ট ওয়েজ দেওয়া আছে, প্রত্যক্ষ মজুরি, ওয়ার্কস ওভারহেড, কারখানা উপরিব্যয় দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড, অর্থাৎ প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় দেওয়া আছে। এছাড়াও আরও কিছু সমন্বয় আছে। প্রিপেয়ার্ড কস্ট শিট, তোমাকে একটা কস্ট শিট তৈরি করতে হবে, অর্থাৎ কি উৎপাদন ব্যয় তৈরি করতে হবে, উৎপাদন ব্যয় বিবরণী। শোয়িং দ্য প্রফিট আর্ন ফর দ্য ইয়ার, তো একটা কস্ট শিট তৈরি করতে হবে এরকম যেন যে বছরের অঙ্ক করতেছি আমরা, অর্থাৎ 2011 সালের অঙ্ক করতেছি, 11 সালে কি নির্ণয় করতে হবে আমাদেরকে? অর্জিত মুনাফা। এরপর বলা আছে, ইফ দ্য কোম্পানি এক্সপেক্টস 20% প্রফিট অন সেল, যদি কোম্পানি সেলের উপর 20% মুনাফা করতে চায়, অ্যান্ড কোম্পানিজ ভলিউম অফ আউটপুট ইজ 10,000, অর্থাৎ কোম্পানির আউটপুট বলতে এখানে প্রোডাকশনটাকে বোঝানো হচ্ছে। কোম্পানির যদি উৎপাদন 10,000 একক হয়, অ্যান্ড ক্লোজিং স্টক, অর্থাৎ সমাপনী মজুদ 2000 ইউনিট, অর্থাৎ 2000 একক, তাহলে আমাদেরকে কি নির্ণয় করার জন্য বলছে? মূলত কোম্পানিজ প্রফিট, অর্থাৎ কোম্পানির মুনাফার পরিমাণ কত নির্ণয় করতে হবে। এখানে তোমাদের সুবিধার্থে আমি কিছু কথা বলে রাখি। এখানে যে কস্ট কনসেপ্ট অধ্যায়ে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বলা থাকে প্রফিটের পরিমাণ নির্ণয় করতে, অথবা বিক্রয় মূল্যটা এটা কম্বাইন্ড হতে পারে, অর্থাৎ টোটাল সেলস ভ্যালু হতে পারে। আরেকটি কাজ করতে বলে এটা হচ্ছে যায় সেলস পার ইউনিট, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়ে থাকে। এছাড়াও আরও আছে, যেমন প্রফিট পার ইউনিট, অর্থাৎ প্রত্যেক উৎপাদিত পণ্যের উপর বিক্রয় করলে কত টাকা লাভ হবে, অর্থাৎ একক প্রতি মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলা হয়ে থাকে। এগুলো হচ্ছে সাধারণ কস্ট শিটের অঙ্ক, অর্থাৎ সাধারণ যে উৎপাদন ব্যয় বিবরণী আছে এই অঙ্কগুলো। ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী সংক্রান্ত অঙ্কগুলোই বেশি আসে, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। যেমন বেশ কয়েকটা সালে আমরা দেখেছি টেন্ডার কস্ট শিট, অর্থাৎ দরপত্র উৎপাদন ব্যয় বিবরণীরও কিছু অঙ্ক এসেছে। তো প্রথমে আমরা আজকের এই ক্লাসে আমরা কস্ট কনসেপ্ট অর্থাৎ কস্ট শিট নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু কি তোমরা ইতিমধ্যে বুঝেছ। আমরা যে অঙ্কটি করব তার উদ্দীপকটা আমরা ইতিমধ্যে বিশ্লেষণ করেছি। দেখা যাক, আমরা কাজ শুরু করি। আমাদের অঙ্কে বলা হচ্ছে প্রফিটের পরিমাণ নির্ণয় করার জন্য। তো প্রফিটের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? টোটাল কস্ট থেকে সেলস বিয়োগ দিয়ে যে পার্থক্যটা পাওয়া যাবে এটা হচ্ছে কি? প্রফিট।
যেহেতু এখানে সেলস ভ্যালু দেওয়া নাই, তাহলে আমাদেরকে টোটাল কস্ট নির্ণয় করতে হবে। তাহলে টোটাল কস্টের উপরে আমরা সেলসের উপর যে প্রফিটের হার দেওয়া আছে, উক্ত হারকে আমরা কিসে রূপান্তর করব, অর্থাৎ ব্যয়ের উপর কত পার্সেন্ট প্রফিট হবে। যদি সেলসের উপর 20% হয়, তাহলে ব্যয়ের উপর কত পার্সেন্ট প্রফিট হবে, ওই হারটাকে আমাদেরকে কি করে নিতে হবে, পরিবর্তন করে নিতে হবে। তার একটা সূত্র আছে, আমরা অঙ্কটা যখন সম্পূর্ণ করব শেষ অংশে আমরা সূত্রটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, আমরা প্রথমে কস্ট শীটটা নিয়ে কাজ করতেছি। এখানে তুমি যেহেতু নির্দিষ্ট কোনো তারিখ নেই, শুধু ইয়ারটা দেওয়া আছে, ফর দা ইয়ার 2011 তো লিখতে পারবো। পরে প্রতিষ্ঠানের নামটা আমরা লিখতে পারি। এখানে টাকার গড় সাধারণত দুটি হলে হয়। এখানে ডিটেইলস পার্টিকুলার লেখা যায়, টাকার গড় আমরা দুটো নিলাম। প্রথমে কস্ট শীটে যে উপাদানগুলো আসে এগুলো সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা আমাদের থাকতে হবে। যেমন আমি তোমাদেরকে কস্ট শীটের উপাদানগুলো কি কি থাকে এবং এর আলোকে কি কি উপাদান নির্ণয় হয় তার একটা সংক্ষিপ্ত রূপ তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমে আমাদেরকে কি নির্ণয় করতে হয়, র মেটেরিয়াল ইউজড, অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করতে হলে কয়টি উপাদান প্রভাব বিস্তার করে, তিনটি উপাদান সাধারণত প্রভাব বিস্তার করে। একটি হচ্ছে কি বিগিনিং র মেটেরিয়াল, অর্থাৎ প্রারম্ভিক যে কাঁচামাল থাকে তার সাথে আমাদের কি করতে হয়, র মেটেরিয়াল পারচেজ, অর্থাৎ নতুন করে যদি কোনো কাঁচামাল ক্রয় করা থাকে তা কি করতে হবে, যোগ করতে হবে। এরপর এন্ডিং র মেটেরিয়াল বা ফিনিশড র মেটেরিয়াল, অর্থাৎ সমাপনী যে কাঁচামাল থাকে এটা আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের অঙ্কে কোনো বিগিনিং র মেটেরিয়াল এবং এন্ডিং র মেটেরিয়াল দেওয়া নেই, সরাসরি দেওয়া আছে র মেটেরিয়াল ইউজড। যেহেতু দেওয়া আছে তাহলে আমাকে আর কাজ করতে হবে না, অর্থাৎ যোগ বিয়োগ করে র মেটেরিয়াল ইউজড নির্ণয় করতে হবে না। তাহলে আমরা লিখব র মেটেরিয়াল ইউজড, অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল কত আছে আমাদের, 2,40,000 টাকা। দেখো এর পরবর্তীতে আমাদেরকে কি করতে হয়, র মেটেরিয়াল ইউজড এর পরে এরপর আমাদেরকে যদি কোনো প্রত্যক্ষ খরচ অর্থাৎ ডাইরেক্ট যদি কোনো এক্সপেন্স থেকে থাকে এগুলো কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ উৎপাদন কার্যে সরাসরি জড়িত যে সমস্ত খরচ এগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচ সমূহ যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এটাকে বলা হয় কি প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমাদের কি কাজ করতে হবে, ওয়ার্কস ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ কারখানা উপরিব্যয় থাকলে এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। কারখানা উপরিব্যয় যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ কারখানা ব্যয়। কারখানা ব্যয় অনেক ক্ষেত্রে দেখা যায় আধুনিক হিসাব বিজ্ঞানে কারখানা ব্যয়টাকে ম্যানুফ্যাকচারিং কস্ট হিসাবে অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাবেও অভিহিত করা হয়। এই কারখানা ব্যয় নির্ণয় করার পরে পরবর্তী অংশে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ কোনো চলতি পণ্য থেকে থাকলে তা যোগ করতে হবে। চলতি পণ্যকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় ওয়ার্ক ইন প্রগ্রেস, অর্থাৎ চলতি কার্য, ওয়ার্ক ইন প্রগ্রেস। এই ওয়ার্ক ইন প্রগ্রেস যদি কোনো ওপেনিং উপাদান থেকে থাকে এটা কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ বিগিনিং ওয়ার্কিং প্রগ্রেস বলে আমাদেরকে যোগ করতে হবে। আর এন্ডিং ওয়ার্কিং প্রগ্রেস অর্থাৎ সমাপনী চলতি কার্য থাকলে তা আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই কাজটা করার পর যে উপাদান যে অংশটা পাওয়া যাবে এটাকে বলা হয় কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করার পর আমাদের কি কাজ করতে হবে, যদি কোনো ফিনিশ গুডসের সমাপনী এবং প্রারম্ভিক উপাদান দেয়া থাকে বিগিনিংটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে বিগিনিং ফিনিশ গুডস বলে। এরপর আমাদেরকে কি করতে হবে, এন্ডিং ফিনিশ গুডস বলে সমাপনী উৎপাদিত পণ্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই কাজটা করে যে উদ্বৃত্তটা পাওয়া যাবে তাকে বলা হয় কি কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। আমরা দেখে থাকি অনেক অঙ্কের মধ্যে বলা থাকে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার কথা।
তাহলে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে নির্ণয় করতে হয়? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হবে, এন্ডিং ফিনিশ গুডস কি করতে হবে? বিয়োগ করতে হবে। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, বেশিরভাগ অঙ্কে ফিনিশ গুডসের একক দেওয়া থাকে কিন্তু মূল্যটা দেওয়া থাকে না, এই জন্য আমাদেরকে মূল্যটা নির্ণয় করে নিতে হয়। যেমন আমাদের এই অঙ্কেও এরকম একটি কাজ আছে, আমরা যখন কাজটি প্র্যাকটিক্যালি করব এখানে, তখন আমরা সূত্রের আলোকে এন্ডিং ফিনিশ গুডসের মূল্য কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা ব্যাখ্যা করব। এরপর দেখো কস্ট অফ গুডস সোল্ড এর পরবর্তী কি কাজ? কাজ হচ্ছে যা কোনো অপারেটিং এক্সপেন্স যদি কোনো পরিচালন ব্যয় থেকে থাকে তা যোগ করতে হবে। পরিচালন ব্যয় আবার দুই প্রকার, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটি হচ্ছে কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এগুলাকে একসাথে বলা হয় অপারেটিং এক্সপেন্স। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অপারেটিং এক্সপেন্স সমূহ যোগ করলে যে উপাদান পাওয়া যাবে তা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের পরবর্তী কাজ হচ্ছে কি প্রফিট। অর্থাৎ কোনো যদি মুনাফা অর্জিত হয়ে থাকে, যা মুনাফার হার দেওয়া থাকে, তা আমরা কি করব? টাকায় রূপান্তর করে এটা আমরা টোটাল কস্টের সাথে কি করব? যোগ করব। যোগ করলে আমরা পাবো কি টোটাল সেলস ভ্যালু, অর্থাৎ বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। তাহলে আমরা কস্ট শিটের যে প্রাথমিক যে চিত্র এটা আমরা আলোচনা করেছি, এবারে আমরা অঙ্কটা শুরু করি। আমাদের অঙ্কে র মেটেরিয়াল ইউজড সরাসরি দেওয়া আছে, তাহলে আমরা র মেটেরিয়াল ইউজড আমরা লিখলাম। এটার সাথে কি কাজ করতে হবে? কোনো প্রত্যক্ষ খরচ থাকলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। যেমন এই অঙ্কে আছে ডাইরেক্ট ওয়েজ অর্থাৎ প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে কত? 1,80,000 টাকা। তাহলে 1,80,000 টাকা হলে কত হবে? 4,20,000 টাকা। এটার নাম হবে কি প্রাইম কস্ট, বাংলা বলা হয় কি মুখ্য ব্যয়। এটা হচ্ছে প্রাইম কস্ট। যেগুলো উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে, এগুলো বক্স আকারে লিখলে একটু কি হয়? হাইলাইট হয়। তারপর আছে এটার সাথে আমরা জানি যে কারখানা পরিব্যয় থাকলে যোগ করতে হবে। আমাদের এই অঙ্কে আছে ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি ওয়ার্ক ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড, এটা একই কথা। ওভারহেডটাকে আমি সংক্ষেপে লিখলাম ওএইচ ওভারহেড। আমাদের এখানে ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,44,000 টাকা। 44,000 টাকা দেওয়া আছে, তাহলে যোগ করলে হবে 5,66,000 টাকা। আমরা সবাই জানি প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেড যদি যোগ করা হয় তাহলে এটা পাওয়া যাবে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুড কি ম্যানুফ্যাকচার অর্থাৎ উৎপাদিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তোমরা খাতার সামনে রাখো, এই অঙ্কগুলো তোমরা আমার বলার সাথে সাথে তোমরা লিখো, এতে করে তোমার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তোমরা এই অংশটুকু লিখো। আশা করি তোমরা খাতায় এই অংশটুকু লিখতে পেরেছ। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অর্থাৎ উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত। উৎপাদিত পণ্যের ব্যয়ের অংশে কাজ, এর পরবর্তী কি কাজ করতে হবে? যদি কোনো ফিনিশ গুডস থেকে থাকে, ওই ফিনিশ গুডস এর বিগিনিং উপাদান থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। কিন্তু আমাদের এই অঙ্কে কোনো বিগিনিং উপাদান আছে, ফিনিশ গুডস এর নাই, তাহলে আমরা এটা যোগ করারও দরকার নাই। তাহলে আমরা যদি অঙ্কের সৌন্দর্য বর্ধনার্থে আমরা এটা কি করতে পারি? লিখতে পারি ওপেনিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডস যেহেতু নাই, তাহলে এটা আমরা নীল লিখে দিব। তাহলে এটা যোগ করলে এটা কি হবে না, কোনো টাকার পরিবর্তন হবে না। এরপর আমরা লেস এন্ডিং ফিনিশ গুডস আমরা কি করব? বিয়োগ করব। দেখো এন্ডিং ফিনিশ গুডস এর টাকার পরিমাণ সরাসরি দেওয়া নাই, এখানে বলা আছে কি, আমি লাইনটা আবার পড়তেছি তোমাদেরকে। কোম্পানিজ ভলিউম অফ আউটপুট ইজ 10,000 ইউনিট। অর্থাৎ কোম্পানির আউটপুট বলতে এখানে বলা হচ্ছে উৎপাদনের পরিমাণ, বছর কত একক? 10,000 একক। আর বলা হচ্ছে ক্লোজিং স্টক 2,000 ইউনিট অর্থাৎ 2,000 একক। দেখো আমাদের এখানে
কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অর্থাৎ উৎপাদিত পণ্যের ব্যয় কত টাকা? 5,66,000 টাকা। এই 5,66,000 টাকা ব্যয় হয়েছে কত? এই আউটপুট যেটা অর্থাৎ উৎপাদিত পণ্যের ব্যয়ের জন্য। উৎপাদিত পণ্য কত কত একক? 10,000। তাহলে 10,000 এককের জন্য যদি 5,66,000 টাকা যদি ব্যয় হয়, তাহলে আমাদের 2,000 এককের মূল্য কত? এটা কি বাইর করা যাবে না? অবশ্যই যাবে। তোমরা 5,66,000 টাকা অর্থাৎ কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারকে উৎপাদিত একক দ্বারা অর্থাৎ উৎপাদন একক দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। যে সমাপনী একক আছে এটা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে আমরা ফিনিশ গুডসের মূল্য পাবো। ফিনিশ গুডসের মূল্য কত দাঁড়াবে? এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা দাঁড়াবে 1,12,800। 1,12,000 কত? 800। তাহলে আমরা লিখি ফিনিশ গুডস 1,12,000 কত? 800। তাহলে আমরা এটা বিয়োগ করলে যে উপাদানটা পাওয়া যায় এটা 5,51,000 সরি 4,51,000 কত? 200। এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটার নাম হচ্ছে কি? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ফিনিশ গুডস এর যে কাজ করা যে অংশটা পাওয়া যায় এটার নাম হচ্ছে কি? কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরবর্তী কি কাজ করতে হয়? অপারেটিং এক্সপেন্স। কোন অপারেটিং এক্সপেন্স থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। অপারেটিং এক্সপেন্স কোনগুলোকে বলে? যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্সের সাথে কি জড়িত। আমাদের এই অঙ্কে সরাসরি বলা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেড 1,12,000 কত? 800 টাকা। 1,12,000 কত? 800 টাকা। এখানে ফিনিশ গুডস এর মূল্য কত ধরেছে? 1,12,000 কত? 800 টাকা। তাহলে আমরা এটার সাথে অপারেটিং এক্সপেন্সটা কি করব? যোগ করব। অপারেটিং এক্সপেন্স তোমরা এটুকু লিখো। আশা করি তোমরা কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত লিখেছো। দেখো অপারেটিং এক্সপেন্স সরাসরি দেওয়া আছে কি? অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স কত দেওয়া আছে দেখো তো আমাকে? 1,12,800। 1,12,000 কত? 800। তাহলে যোগ করলে টোটাল কস্ট কত দাঁড়াচ্ছে? 5,66,000। এটার সাথে কি যোগ হবে? প্রফিট। এখানে একটা কথা আছে তোমাদের সাথে। দেখো আমাদের বলা হচ্ছে 20% প্রফিট অন সেলস দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে সেলস গুলো তো দেওয়া নেই। তাহলে দেখো যদি আমরা সেলস এর উপর কত পার্সেন্ট লাভ করি? 20%। তাহলে আমাদের টোটাল কস্ট কত পার্সেন্ট? 80%। এটা কি কমন সেন্সের ব্যাপার। তুমি যদি একটু সাদা মাটা চিন্তা করো, তোমাকে বলা হচ্ছে লাইনটা কি আমি আবার তোমাদের জন্য পড়তেছি। দেখো প্রফিট আর্ন ফর দ্য ইয়ার, এবছরের জন্য তোমাকে কত টাকা প্রফিট সেটা নির্ণয় করতে হবে। ইফ দ্য কোম্পানি এক্সপেক্টস, কোম্পানি যদি আশা করে 20% প্রফিট অন সেল, অর্থাৎ সেলসের উপর কত পার্সেন্ট? 20% প্রফিট আশা করে। আমরা ধরে নিলাম সেলস 100। তাহলে যদি এটার মধ্যে প্রফিট যদি 20 টাকা হয় তাহলে ব্যয় কত? অর্থাৎ টোটাল কস্ট কত? 80 টাকা। তাহলে দেখো আমরা যদি প্রফিট নির্ণয় করতে হয় সেলসের উপর নির্ধারিত হার থেকে, তাহলে আমরা টোটাল কস্টকে 80 দ্বারা কি করব? আমরা ভাগ করব, আর প্রফিটের হার দ্বারা কি করব? গুণ করব 20%। তাহলে দেখো কত পাওয়া যায় প্রফিট। তোমরা একটু কমেন্টসে আমাকে একটু সাহায্য করো, প্রফিট কত পাওয়া যায়। যদি ক্যালকুলেটর থাকে তোমরা হিসাব করো। এই কাজটা করলে প্রফিট পাওয়া যাবে 1,41,000 টাকা। 1 লক্ষ কত? 41,000 টাকা। আমরা জানি প্রফিট যোগ করলে যেটা পাওয়া যায় সেটা টোটাল সেলস। যোগ করলে কত পাওয়া যায়? টোটাল সেলস পাওয়া যাবে 7 লক্ষ কত? 7,05,000 টাকা।
এই যে অঙ্কে আমাদের যে কাঙ্ক্ষিত যে উপাদানটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রফিট। তাহলে আমরা প্রফিটটা ফাইন্ড আউট করলাম কত টাকা, 1,41,000 টাকা। তাহলে এভাবে আমরা আমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো আসে এগুলো আমরা কি করব, বাড়িতে প্র্যাকটিস করব। সবচেয়ে বড় কথা হচ্ছে কস্ট শীটের যে উপাদানগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের কি করতে হবে, সুস্পষ্ট অবশ্যই ধারণা থাকতে হবে, না হলে আমরা অঙ্কটা সুসম্পূর্ণ করতে পারবো না। কি ধারণা থাকতে হবে তা আমি তোমাদেরকে আবার বলতেছি, র মেটেরিয়ালের সাথে কোনো প্রত্যক্ষ খরচ থাকলে তা যোগ করতে হবে। যোগ করলে যে উপাদান পাওয়া যাবে সেটা হচ্ছে কি, দুঃখিত একটু ওই যে সমস্যা হওয়ার কারণে। এখানে বলে রাখি আমাদেরকে কস্ট কনসেপ্ট অর্থাৎ কস্ট শীট সম্পর্কে অবশ্যই কি থাকতে হবে, সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কারণ ওগুলো হচ্ছে কি, র মেটেরিয়ালের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যাবে প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাওয়া যাবে কি, ফ্যাক্টরি কস্ট বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার লেখার কারণ হচ্ছে কি, এখানে কোনো ওয়ার্ক ইন প্রগ্রেস অর্থাৎ চলতি কার্য দেওয়া নাই। তাহলে এখানে ফ্যাক্টরি কস্ট যে কথা, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কি কথা, একই কথা, যেহেতু ওয়ার্ক ইন প্রগ্রেস দেওয়া নাই। তাহলে আমাদেরকে এর পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এন্ডিং গুডস অর্থাৎ এন্ডিং ফিনিশ গুডস এবং ওপেনিং ফিনিশ গুডস এর কাজটা করতে হবে। করলে আমরা যে উপাদানটা পাবো সেটা হচ্ছে কি, কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা অন্যান্য খরচ অর্থাৎ অপারেটিং এক্সপেন্স সমূহ কি করব, আমরা যোগ করব। যোগ করলে আমরা পাবো টোটাল কস্ট, আর টোটাল কস্টের সাথে আমরা কি প্রফিট হলে যোগ করব, আর যদি লস হয় তাহলে আমরা কি করব, বিয়োগ করব। এই অঙ্কে প্রফিট আছে, আমরা প্রফিট অ্যাড করেছি অর্থাৎ যোগ করেছি, তাহলে আমরা টোটাল সেলস পাচ্ছি কত, 7,05,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। বাড়িতে তোমাদের একটা কাজ দিয়ে রাখতেছি, তোমরা বাড়িতে এই কাজটি করবে। দেখো 2014 সালে একটি অঙ্ক এসেছে, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটির উদ্দীপকটি আমি পড়তেছি। দেখো, প্রিপেয়ার এ কস্ট শীট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, অর্থাৎ নির্মুক্ত যে তথ্য আছে এগুলো থেকে তোমাকে কি করতে হবে, একটা কস্ট শীট প্রস্তুত করতে হবে। এখানে বলা আছে বিগিনিং ওয়ার্কিং প্রগ্রেস অর্থাৎ প্রারম্ভিক চলতি কার্য দেওয়া আছে, এটা আমরা জানি কি হয়, যোগ হয়। এন্ডিং ওয়ার্কিং প্রগ্রেস এটা আছে কি, এটা কি হয়, বিয়োগ হয়, অর্থাৎ সমাপনী চলতি কার্য এটা কি হবে, বিয়োগ হবে। এরপর আছে আমাদের এখানে বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস অর্থাৎ সমাপনী, অর্থাৎ এটার অর্থ হচ্ছে ফিনিশ গুডস অর্থাৎ কি, সম্পূর্ণ প্রস্তুতকৃত পণ্যের প্রারম্ভিক মজুদ। এরপর আছে সম্পূর্ণ প্রস্তুতকৃত পণ্যের সমাপনী মজুদ, প্রারম্ভিকটা যোগ হবে, সমাপনীটা কি হবে, বিয়োগ হবে। এরপর আছে র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামাল আছে, এটা আমরা জানি প্রথমেই আসে। তারপর হচ্ছে ডাইরেক্ট লেবার অর্থাৎ প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে, এটা কি করতে হবে, যোগ করতে হবে র মেটেরিয়াল ইউজড এর সাথে। এরপরে আছে ফ্যাক্টরি ওভারহেড, আমরা জানি ফাইন কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেড কি করতে হয়, যোগ করতে হয়। ফ্যাক্টরি ওভারহেড সরাসরি দেওয়া নাই, এখানে বলা হচ্ছে 60% অফ ডাইরেক্ট লেবার অর্থাৎ প্রত্যক্ষ মজুরির কত পার্সেন্ট, 60%। এই প্রত্যক্ষ মজুরি যা দেওয়া থাকবে তার আমরা 60% অ্যাপ্লাই করব। এরপর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অর্থাৎ কি, প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়টা কোন অংশে কাজ করতে হয়, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার পরে অর্থাৎ অপারেটিং ব্যয়ের অংশে। এটা বলা হচ্ছে 20% অন প্রাইম কস্ট অর্থাৎ মুখ্য ব্যয়ের কত পার্সেন্ট, 20%। সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড বলা হচ্ছে অর্থাৎ বিক্রিত পণ্যের উপরিব্যয় অর্থাৎ বিক্রয় উপরিব্যয়। সেলিং ওভারহেড দেওয়া আছে 10% অফ প্রাইম কস্ট অর্থাৎ প্রাইম কস্টের কত পার্সেন্ট, 10%। এরপরে বলা হচ্ছে প্রফিট, প্রফিট সরাসরি দেওয়া নাই, বলা হচ্ছে 20% অফ সেলস অর্থাৎ সেলসের কত পার্সেন্ট, 20%। যেহেতু অঙ্কের মধ্যে সেলস ভ্যালু দেওয়া নাই, তাহলে আমাদের এই অঙ্কের মতোই 2000 কত সালে এসেছে, এটা 14 সালে যে অঙ্কটা এসেছে ওখানে আমরা প্রফিটের পরিমাণ একইভাবে নির্ণয় করবো, 80 দ্বারা ভাগ করবো, 20 দ্বারা কি করবো, গুণ করবো, কাকে, টোটাল কস্টকে। আশা করি তোমরা বাড়িতে অঙ্কটি করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ডিগ্রি থার্ড ইয়ারের শিক্ষার্থীদেরকে জানিয়ে রাখি, পরবর্তী যে ক্লাসটা হবে সেটি হচ্ছে ম্যাটেরিয়ালের উপর অর্থাৎ কাঁচামালের উপর। আশা করি তোমরা সবাই বাড়িতে এই ম্যাটেরিয়াল অর্থাৎ ম্যাটেরিয়াল অধ্যায়টা সম্পর্কে একটু প্রাথমিক জ্ঞান অর্জন করবে। পরবর্তী যে ক্লাসটা নেওয়া হবে পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে।
আর তোমরা সবাই বর্তমান যে পরিস্থিতি এটা সম্পর্কে সবাই সজাগ আছো, কারণ এখানে আমাদেরকে সবচাইতে ক্রিটিক্যাল সময় আমরা এই মুহূর্তে অতিক্রম করতেছি। আমাদেরকে সবাইকে সচেষ্ট থাকতে হবে, কারণ দেশে যে করোনা ভাইরাসের যে মহামারী আকার ধারণ করেছে, এই ক্ষেত্রে আমরা যদি স্ব অবস্থানে যদি সচেতন না হই, কিছুই করা যাবে না। পুলিশ, র্যাব, বিডিআর এরা কতক্ষণ কি করবে আমরা যদি সচেতন না হই। আশা করি তোমরা সবাই সচেষ্ট হবে, যার যার অবস্থান থেকে অন্যদেরকেও সচেতন করবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।